আমরা আলোচনায় যাওয়ার আগে এই সিনথিয়া জাহিন আয়েশার একটি ক্লিপ দেখব, যেখানে তিনি বলেছেন যে 1 কোটি টাকার একটা ফান্ড যেটি তারা জানতেন না, অথচ তাদের গণভোটের হ্যায়ের পক্ষে কাজ করানো হয়েছে, কিন্তু বলা হয়েছে কোনো ফান্ড ব্যবহার করা হবে না। এবং এই ফান্ডটি কিন্তু নেওয়া হয়েছে, যার আঙুল উঠেছে বৈষম্য বিরোধীর একসময় এখন এনসিপি নেতা রিফাত রশিদের বিরুদ্ধে। আমরা ভিডিওটি দেখি। একটি ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতায় জড়িয়ে গিয়েছে। পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি। আমার মনে হয় খুব স্পষ্ট হয়েছে যে আমরা বাকিটা সিনথিয়া জাহিন আয়েশার কাছে শুনবো। জাহিন, আপনার কাছে প্রশ্নটি আমি এভাবে করতে চাই যে আপনি অনেক দিন পর প্রশ্নটা তুললেন, গণভোট হয়ে গেল, হ্যার পক্ষে প্রচারের জন্য 1 কোটি, আমরা পরে 5 কোটি 10 কোটির কথাও শুনবো, কিন্তু যে জিনিসটা হলো যে এই প্রক্রিয়াটা কি হয়েছিল একটু আপনার কাছে যদি জানতে চাই, মনিয়া পর শুনবেন। শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে শুরুতেই আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই, আমাদের 2026 সালের 27 জানুয়ারি একটি মিটিংয়ে, আমাদের একটি অফলাইন মিটিংয়ে, সরাসরি মিটিংয়ে তারা একটি বিষয় উল্লেখ করেছিল যে আমরা একটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি ফান্ড পাওয়ার সম্ভাবনা ছিল, যেটি তারা পায়নি এবং এর কারণে আমাদের যে গণভোটের সারা দেশব্যাপী প্রচারণার যে একটি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটি বাস্তবায়ন করতে পারছে না, মানে হ্যায়ের পক্ষে। এবং সেখানে তারা বিভিন্ন ধরনের হতাশার কথাও জানিয়েছেন এবং আমাদের সভাপতি রিফাত রশিদ জানিয়েছিলেন যে ইলেকশন হওয়ার পর দিনই তিনি পদত্যাগ করবেন। এই ধরনের তথ্য ইন মিটিংয়ে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলেছিলেন, যেহেতু তারা এই ফান্ডটি পায়নি বা সংগঠনকে আর রান করাতে পারছে না, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপগুলো উঠেছিল। এবং সেই মিটিংয়ের পরে আমি আবার উল্লেখ করছি, জানুয়ারির 27 তারিখ মিটিংটি হয়েছিল, সেখানে তারা উল্লেখ করেছে তারা কোনো ধরনের ফান্ড পায়নি এবং গণভোটের হ্যায়ের পক্ষে প্রচারণা তারা চালাতে পারছেন না, সংগঠন আকারে আমরা চালাতে পারছি না। পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে একটি অনলাইন মিটিংয়ে হঠাৎ করেই একটা অনলাইন মিটিং কল করা হয় এবং সেখানে জানানো হয় যে আমরা সারা দেশব্যাপী, আমরা প্রত্যেকটা বিভাগে সারা দেশব্যাপী আমাদের সংগঠনকে নিয়ে আমরা গণভোটের পক্ষে, হ্যায়ের পক্ষে প্রচারণা চালাবে। তো যেখানে এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এবং সারা দেশব্যাপী বিষয়টা আমরা প্রচারণা করছি, সফর করছি, তো এখানে একটা বড় কর্মযোগ্য হতে যাচ্ছে। তো সেই থ্রুতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এত বড় কর্মসূচির আসলে অর্থায়নটা কিভাবে হবে। তো সেই অনলাইন মিটিংয়ে রিফাত রশিদ উত্তর দিয়েছিলেন যে আমরা ব্যক্তিগত খরচে এই কার্যক্রমটি পরিচালনা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি গত পরশুদিন একটা স্ক্রিনশট প্রকাশ করেছি, সেখানে তারা সরাসরি উল্লেখ করেছে যে তারা নিজেদের রাজনীতির স্বার্থে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে। আমরা বারংবার, আপনি প্রথমেই যেটা বললেন যে এতদিন পরে আসলে কেন, তো আমি যেটা শুরুতেই বললাম যে প্রথম দিনই আমি প্রশ্নটি করেছিলাম যে এত বড় কর্মসূচির আসলে অর্থায়নটা কিভাবে হবে। তারা বলেছে ব্যক্তিগত খরচে। এর পরবর্তীতে একজন এক্স মেজরের একটা পোস্টের সূত্র ধরে আমি আমাদের সেন্ট্রাল গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম, তিনি উল্লেখ করেছিলেন তার পোস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 কোটি টাকা ফান্ড পেয়েছে, ওই পোস্টটা উপরে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি যখন প্রশ্ন করেছিলাম যে রিফাত রশিদ, হাসিব আল ইসলাম এবং মইনুল ইসলামকে মেনশন করে জিজ্ঞেস করেছিলাম এটা কি সত্য কিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফান্ডটি পেয়েছে কিনা, তো তখন এই যে দপ্তর সম্পাদক শাহাদাতের মাধ্যমে তারা একটি রিপ্লাই করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কোনো ধরনের ফান্ড পায়নি, ব্যক্তিগত খরচে তারা এই প্রোগ্রামগুলো করেছে। এবং আমি যখন এই কোশ্চেনগুলো তুলেছি, এখানেও দেখতে পাচ্ছেন যে আমি সংগঠনকে ভাঙতে চাই, এই ধরনের ইঙ্গিত তারাই এই বার্তায় দিয়েছে, স্ক্রিনশটের মধ্যে রয়েছে।
তো আমরা আসলে শুরু থেকেই কোশ্চেনগুলো করে আসছি এবং বারংবার তারা অস্বীকার করেছে, তারা কোনো ধরনের কোনো ফান্ড পায়নি, এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ইগনোর করেছে, আমাদের প্রশ্নকেও ইগনোর করেছে এবং দেশ ও জাতির কাছে বিষয়টাকে উন্মুক্ত করেনি। সর্বশেষ আমরা নানাভাবে আসলে এই ধরনের কথাগুলো শুনে আসছিলাম। একটা পর্যায়ে তারা প্রেশার ফিল করে কিংবা যে কোনো উদ্দেশ্যেই হতে পারে, তারা এই মাসের মানে এপ্রিলের 12 তারিখে একটি মিটিং কল করে, অফলাইন মিটিং। সেই মিটিংয়ে যুক্ত হওয়ার সময় আমাদের শুরুর দিকে কিছু আলাপ হয়, আলাপের পরে যখন তারা আসলে গণভোট রিলেটেড বিষয়গুলো আগাচ্ছিল তখন তারা সবার আমাদের ইন মিটিংয়ে যারা উপস্থিত ছিলাম সবার ফোনগুলো জব্দ করে নেয়। নেওয়ার পরে তারা হচ্ছে গণভোটের পক্ষে যে তারা 1 কোটি টাকা পেয়েছে প্রচারণার জন্য, এটি তারা তখন স্বীকার করে আমাদের ফোনগুলো জব্দ করার পরে, যাতে আমরা কোনো ধরনের ডকুমেন্টস কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। দুইজনের নাম বলেন কারা কারা? সেখানে ফোনগুলো সংরক্ষণ করেছিল হাসিব আল ইসলাম এবং সেখানে রিফাত রশিদ উপস্থিত ছিলেন, মইনুল ইসলাম উপস্থিত ছিলেন এবং দপ্তর সম্পাদক শাহাদত ভাই উপস্থিত ছিলেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব উপস্থিত ছিলেন, আমাদের কর্মসূচি বাস্তবায়ন সেলের সম্পাদক উপস্থিত ছিলেন, এরকমের। তো সেখান থেকে আমাদের সবার ফোনগুলো নেয় হচ্ছে রিফাত রশিদ এবং হচ্ছে হাসিব আল ইসলাম। নেওয়ার পরবর্তীতে তারা স্বীকার করে যে মৌখিকভাবে এবং কোনো ডকুমেন্টস ছাড়া মৌখিকভাবে তারা স্বীকার করে তারা গণভোটের হ্যায়ের পক্ষে প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 1 কোটি টাকা তারা ফান্ড পেয়েছে এবং এই ফান্ডটি তারা, আমি কেন্দ্রীয় মুখপাত্র হওয়া সত্ত্বেও, একটা সংগঠনের 3য়তম মানে কেন্দ্রীয় সদস্য হওয়া সত্ত্বেও, মানে ডেকোরাম সুপার 4-এর মধ্যে সদস্য হওয়া সত্ত্বেও আমাকে এ ধরনের কোনো তথ্য তারা জানায়নি এবং আমি যেটা উল্লেখ করেছি, আমরা বারংবার বিষয়গুলো নিয়ে প্রশ্নও করেছি, তখনও তারা বিষয়টিকে অ্যাভয়েড করে গিয়েছে। সর্বশেষ তারা 12 তারিখে স্বীকার করেছে এবং স্বীকার করার সময় আমাদের কাছ থেকে ফোনগুলো জব্দ করে নিয়েছে, যারা আমরা কোনো প্রকার তথ্য কিংবা ডকুমেন্টস সংরক্ষণ করতে না পারি। তারা এই যে গোপনীয়তাটা মেনটেন করেছে, এখানেই আসলে আমাদের প্রথম প্রশ্ন যে সরকারি কিংবা পাবলিক ফান্ড যদি কোনো সংগঠনকে ক্ষেত্রে দেওয়া হয়, এবং তারা উল্লেখ করেছে যে স্যাট ফাউন্ডেশনের মাধ্যমে তারা এটি সংগ্রহ করেছে, তো সেক্ষেত্রে সরকারি ফান্ড পাওয়ার ক্ষেত্রে তারা আসলে কিভাবে সংগঠনের 3য় গুরুত্বতম ব্যক্তিকে না জানিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটি গ্রহণ করে এবং কিভাবে খরচ করে, এবং খরচের যে মৌখিকভাবে হিসাবটি দিয়েছে সেটি যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নয়।